তো ভাই লোক, কি অবস্থা সবার? স্বাধীন দেশে প্রথমবার ক্যামেরার সামনে আজকে। বাংলাদেশে বহুত বড় ধরনের একটা পরিবর্তন হয়ে গেছে, আরো পরিবর্তন সামনে আসন্ন। তো বাংলাদেশের সাথে সাথে আসলে আমার লাইফেও একটা বড় পরিবর্তন হয়ে গেছে। আগস্টের 1 তারিখে আমার ক্যাম্পাস লাইফ কমপ্লিট হয়ে গেছে, মানে ইন্টার্নশিপ কমপ্লিট। তো ক্যাম্পাসে থাকারও আসলে আর আমার এখতিয়ার ছিল না, তো ক্যাম্পাস ছেড়ে দিছি। আপনারা ব্যাকগ্রাউন্ড দেখেই বুঝতেছেন আসলে যে ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ হয়ে গেছে। আমার সেই ক্যাম্পাসের রুমের ব্যাকগ্রাউন্ডটা আর নাই। তো আমার একটা অদ্ভুত হ্যাবিট আছে, সেই হ্যাবিটটা হচ্ছে আমি যখন যেই রুমে অনেক দিন ধরে থাকি বা কোনো একটা জায়গায় অনেক দিন ধরে আসি, সেই রুম অথবা সেই জায়গার একটা নাম দিই। যে ক্যাম্পাসে আমার যে রুম ছিল সেই রুমের নাম আমি দিয়েছিলাম হচ্ছে ম্যান কেভ। তো আমার যে বাসা, সেই বাসার আমার রুমটার নাম আমি দিছি টাইগার্স ডেন। তো এখন আপনাদের সামনে আমি আছি টাইগার্স ডেন থেকে। কোনো একটা জায়গা যখন আমরা ছেড়ে আসি, আসলে সেই জায়গাটাই শুধু সে ছেড়ে আসি না। জায়গাতে থাকা অবস্থায় বিভিন্ন রকম মেমোরিজ, বিভিন্ন মানুষের সাথে আমাদের ওঠা বসা হয়, বিভিন্ন জায়গায় যাওয়া হয়, ওই সব কিছু আসলে পিছনে ফেলে আসি আমরা। সিরাজগঞ্জে প্রায় 7.5 বছরের মতো ছিলাম। মানে ঢাকায় আমি বড় হয়েছি একদম ছোটবেলা থেকেই ঢাকায়। তো ঢাকার পরে সবচেয়ে বেশি টাইম আমি স্পেন্ড করছি সিরাজগঞ্জে। তো সেখানে আসলে ক্যাম্পাসের বিভিন্ন মেমোরিজ আছে, সবকিছুই আছে, কিন্তু সবচেয়ে বেশি আমার কাছে যেটা আমি মিস করতেছি সিরাজগঞ্জে, সেটা হচ্ছে দুজন মানুষকে। এক হচ্ছে রাজু ভাই, আর এক হচ্ছে শাহরিয়ার ভাই। আরো অনেক মানুষ আছে, স্পেশালি তাদের কথা বলি কারণ এই 7.5 বছরে তাদের সাথে আমার ওঠা বসা সবচেয়ে বেশি হয়েছে সিরাজগঞ্জ। তো যখন সিরাজগঞ্জে ছিলাম, যে কোনো সময় ভাইরে ফোন দিতাম যে ভাই কই আছেন, চলেন বেড়াই। ভাই ফোন দিত, ভাই কোনে আছেন, বাড়ায় আসি চলেন। তো এই যে একসাথে চলাফেরা যে এই 7.5 বছরে হয়েছে, এই কয়েকদিন ধরে এসে আসলে খুব মিস করতেছে জিনিসটা। এখন প্রথম দিন এরকম হয়েছে যে আমি ঘুম থেকে উঠছি, এখন রাজু ভাইয়ের কল, ভাই কই আছেন বা শালি ভাইয়ের দোকানে আসি। তখন হুট করে আমারও খেয়াল নাই, রাজু ভাইয়েরও হয়তো খেয়াল ছিল না যে আমি চলে আসছি। তখন রাজু ভাই বলতেছে, ও আচ্ছা আপনি তো চলে আসছেন। তো যাই হোক, এই যে একটা জায়গা ছেড়ে আসলে এই যে মেমোরিজ গুলো খুবই প্যারা দেয়। তো আর যখনই আপনি ফ্রি থাকবেন, তখনই আসলে এই যে মেমোরিজ গুলো আছে, ব্যাক মেমোরিজ গুলো আপনাকে অনেক বেশি হন্ট করবে। এখন রাজশাহী ভার্সিটি বন্ধ আছে, বিএমডিসি বন্ধ আছে। আমি আমার মানে আমার যে বিবিএস কোর্স কমপ্লিট হয়েছে সেটার সার্টিফিকেটটাও তুলতে পারতেছি না, আবার বিএমডিসি যে রেজিস্ট্রেশন করব সেটাও করতে পারতেছি না। সেটা না হলে আমি রেজিস্টার ডক্টর হিসেবে এখনো প্র্যাকটিস করতে পারবো না, কোনো চাকরিতে ঢুকতে পারবো না। তো বলতে পারেন পুরাপুরি অফুরন্ত অবসর এখন আমার। এই অবসর টাইমে যখন কোনো কাজ পাচ্ছি না, তখনই আসলে ওই ব্যাড মেমোরিজ গুলো আরো বেশি বেশি করে হট করে। তো যাই হোক, এই যে নিজের যে এই অফুরন্ত অবসর টাইমটা, তারপর হচ্ছে এই যে বোরিং সময় কাটানোর জন্য, এই যে বিকাল বেলা তো বন্ধু বান্ধবের সাথে আড্ডা দেওয়া হয় ঢাকার আমার গ্যাংয়ের সাথে। তারপরও যখন বাসায় আসি, কিছু সময় আছে যে আসলে খুব একা একা লাগে, মানে পুরানো মেমোরি গুলা খুব হন্ট করে ওই টাইমে, মানে ডিপ্রেসিং একটা পরিস্থিতি তৈরি হয়ে যায়। তো সেইটা কাটানোর জন্য এই যে ইন্ট্রোতে দেখছিলেন যে আনারের হাতে একটু টুংটাং করছিলাম, এটা হচ্ছে এই যে উকুলেলেটা কিনছিলাম হচ্ছে 2020 সালে করোনার টাইমে। যে ওই টাইমে এরকম ফ্রি টাইম ছিল, তখন বসে বসে শিখবো, আসলে সেটা আর করা হয়ে ওঠে নাই। তো এই যে অবসর সময়টা, এটাতে আসলে একটু পণই করছি বলতে পারেন যে এটা আমি বাজানো শিখবো। তো যাই হোক, যেটা নিয়ে আপনাদের সামনে আসা ভাই লোক, এটা হচ্ছে এই যে এখন ঢাকায় আছি। তো এখন আসলে হুটহাট সদরঘাট যে ট্রিপগুলো আছে, সেই ট্রিপগুলো দেওয়া আসলে একটু সহজই হয়ে গেছে। এখন হুটহাট সদরঘাট ট্যুর প্রতি শুক্রবারেই হবে ইনশাল্লাহ। কিন্তু আসলে যতদিন আসছি আর কি, 2-3 মাস যতদিন লাগে সার্টিফিকেটটা আসতে, রেজিস্ট্রেশনটা হইতে, একটা চাকরি বাকরি জোগাড় করতে, এই বেকার অবস্থায় আসলে এটা ছাড়া আর কিছু করার নাই আমার হাতে। তো আগামীকালকে শুক্রবার, তো কালকে আমরা একটা হুটহাট সদরঘাট ট্রিপে বের হয়ে যাচ্ছি আমার ঢাকার গ্যাংয়ের সাথে। তো আসলে কোথায় যাব সেই জিনিসটা আমরাও এখনো জানি না, সত্যি কথা যেটা।
মেন টার্গেট এখন পর্যন্ত টার্গেট করে রাখছি, কালকে সকালবেলা বের হবো, পদ্মা সেতুটা ক্রস করব, তারপরে যেদিকে মনে চায় শটল ঘুরে চলে যাব। তো এরকম হুটহাট প্ল্যানের জন্যই আসলে কিন্তু আমার প্লেলিস্টটার নাম হচ্ছে হুটহাট সদরঘাট। তো দেখা হচ্ছে ভাই লোক কালকে আমাদের হুটহাট সদরঘাট ট্রিপে। কোথায় যাচ্ছি সেটা জানি না, ভিডিওতে দেখতে পাবে। তো ভাই লোক আমাদের রাইড এখান থেকে শুরু। তো 3টা বাইক এবং আমরা আছি 6 জন। তো আমাদের সেই প্ল্যান অনুযায়ী আপাতত যাচ্ছি হচ্ছে পদ্মা সেতু পার হব, পদ্মা সেতু পার হয়ে ওইদিকে যেখানে যাওয়া যায় সেদিকে সব যাত্রাবাড়ির ফ্লাইওভারের টোল কালেকশন। এই কালেক্টর দিছস রে, টাকা দিছস? একটার কাছে দিয়ে রাখ, সবাই একজনের কাছে দিয়ে রাখ। বলতে গেলে এবার প্রথমবার যে গ্রুপ রাইডে যাচ্ছি। পুরানো ক্যাম্পাস কলেজ, 1 বছর ক্যাম্পাসে ঢোকা হয় না। পাঁচশো হইব কিনা দেন, 500ই দেন। 500 বাইকের ট্যাঙ্কি ফিল আপ গেলে আমাদের ট্যাঙ্কি ফিল আপ করাটা বাকি আছে। যাত্রাবাড়ির দুনিয়ার জ্যাম ঠেলে এখন আছি এক্সপ্রেসওয়েতে। তো এক্সপ্রেসওয়েটা সুন্দর খুবই, কিন্তু গতিসীমাটা আসলে কেউ মানে না। তো দেখা যায় যে আপনি ঠিকই গতিসীমা মেনে 80 কিলোমিটার, আপনি 80 নিচে আছেন, কিন্তু পাশ দিয়ে বাসগুলো যে যাবে সাই সাই করে, তাদের তো আসলে গতিসীমা কোনো তাড়াতাড়ি নাই। তো দেখা যায় যে গতিসীমা মেনটেন করে আপনি চলতেছেন, আপনার ইমারে দিয়ে চলে যাবে, বাধ্য হয়ে আইন ভাঙতেই হয়।
লোক, পদ্মা সেতু পার হয়ে বলছিলাম যে আমাদের ডেস্টিনেশনটা আমরা খুঁজে বের করব। তো এখন আসি হচ্ছে ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় পাতরাইল গ্রাম। তো যেই মসজিদটার সামনে আছি, 1500 শতাব্দীর একটা মসজিদ, 10 গম্বুজ বিশিষ্ট, গিয়াসউদ্দিন আজম শাহ নির্মিত একটা মসজিদ। এই মসজিদটা দিঘির পার মসজিদ নামে পরিচিত। তো জনশ্রুতি আছে যে এই যে গ্রামের যে মানুষজন ছিল তাদের একটা পানির কষ্ট দূর করার জন্য এই মসজিদের পাশে একটা বড় দিঘি খনন করা হয়। সো ওই দিঘির নামানুসারেই আসলে এই মসজিদটা হয়ে গেছে দিঘির পার মসজিদ। আর এই মসজিদটার যে নির্মাণ শৈলীটা আছে, এই নির্মাণ শৈলীটা মোটামুটি দেখতে যে রাজশাহীর যে বাঘা মসজিদ আছে, এই বাঘা মসজিদের মতো অনেকটা। 10টা গম্বুজ আছে, সবগুলাই সমান। মসজিদের ভিতরের ভিউটা দেখানোর জন্য ট্রাই করছিলাম, কিন্তু আসলে আমার সঠিক জানা নাই বা এই এলাকার নিয়মকানুন সম্পর্কে তো আইডিয়া নাই। এখন ভিতরে হচ্ছে মহিলারা কাতারে নামাজ পড়তেছে। তো আমি এই জিনিসটা পুরো বাংলাদেশে অনেক মসজিদেই তো ঘুরলাম, বাট এই জিনিসটা আমি এখানে প্রথম দেখলাম। তো যাই হোক, হয়তো বা এলাকার কোনো নর্মস আছে, অথবা আর এই বিষয়টা সম্পর্কে আমার খুব বেশি ধারণা নাই। তো ভিতরের ভিউ আসলে দেখানো যাচ্ছে না, কারণ মহিলারা নামাজ পড়তেছে, ভিতরে যাওয়াটা ঠিক হবে না। আর মসজিদটার পাশেই একটা ডুপ্লেক্স টাইপের বাড়ি আছে, সেই বাড়িটা কার বলতে পারতেছি না। আর পাশেই হচ্ছে একটা মাজার শরীফ আছে। ভাই লোক, এখন চলে আসছি আজকের আমাদের ট্রিপের সর্বশেষ যে ডেস্টিনেশন, মথুরাপুর দেউল। তো এই যে মানে এটা একটা প্যাগোডা টাইপের বা মন্দির টাইপের বলা হয়। তো এই মন্দিরটা প্রতিষ্ঠিত হয়েছিল 17 শতাব্দীতে। তো এই মন্দিরটা কে প্রতিষ্ঠা করছে সেই বিষয়ে এখনো সঠিকভাবে কিছু বলা যায় না। তো কয়েকটা মতবাদ আছে যে
এলাকার মানুষজন বলে যে সম্রাট আকবর যখন হচ্ছে রাজা প্রতাপাদিত্যকে পরাজিত করে, মানে তার যে সেনা প্রধান ছিল মানসিংহ, সেই মানসিংহ হচ্ছে এই তার হচ্ছে বিজয়ের ঘটনাস্বরূপ বা তার নিদর্শন স্বরূপ এই মন্দিরটা প্রতিষ্ঠা করছিল। আর এখন হচ্ছে এটা নিয়ে কনফিউশন, সেটা হচ্ছে যে ইতিহাসবিদরা বলে যে প্রতাপাদিত্য আর মানসিংহর মধ্যে কোনো যুদ্ধ হয়েছে কিনা এই বিষয়ে এখনও সন্দেহ আছে। আর হচ্ছে আরেকটা যে মতবাদ চলে সেটা হচ্ছে যে এই যে মন্দিরটা ছিল, এই মন্দিরটা হচ্ছে যে এলাকা সেটা হচ্ছে যে এটা হচ্ছে ফরিদপুর জেলার মধুখালীতে হচ্ছে মথুরাপুর যে গ্রামটা আছে সেখানে এই দেউলটা অবস্থিত। তো হচ্ছে এই যে মথুরাপুর অথবা এই যে মধুখালীটা ছিল, এই জায়গাটা ছিল হচ্ছে সংগ্রাম সিংহের অধীনে। তো সংগ্রাম সিংহ হচ্ছে এই মন্দিরটা প্রতিষ্ঠা করে, এইটা একটা মতবাদ আছে। তো এই যে মন্দিরটা সেটা প্রায় 21 মিটারের মতো লম্বা। আর হচ্ছে এটার ওয়ালে, যে ভিডিওতে দেখতে পাইছেন, ওয়ালের মধ্যে হিন্দু পৌরাণিক রামায়ণ এবং মহাভারতের অনেক কাহিনী টেরাকোটার মাধ্যমে বর্ণিত আছে। আর বলা হয় যে এটার ভিতরে একটা মাত্র কক্ষ আছে, একটা রুম। এই রুমটার ভিতরে ঢোকার হচ্ছে রাস্তাও একটাই। তো দুইটা দরজা দেখলাম খোলা, ওপেন আছে, আর বাকি দুইটা দরজা হচ্ছে আটকানো আছে ওয়াল দিয়ে। তো ভিতরে যাওয়ারও অপশন আছে, বাট ভিতরে অন্ধকার, তো ভিডিও আসলে করা যাচ্ছে না। আর বাংলাদেশের যে অন্যান্য মন্দিরগুলো থাকে, মন্দির তৈরি করলে দেখা যায় যে সেখানে বিগ্রহ স্থাপন, মানে হচ্ছে যে প্রতিমা স্থাপন করার যে বিষয়টা থাকে এটা হয়। কিন্তু এই যে দেউলে কোনো রকম কোনো প্রতিমা স্থাপিত হয় নাই, মানে জনশ্রুতি অনুসারে। আর বাংলাদেশে যে অন্যান্য আমরা যে মন্দিরগুলো দেখি সেই মন্দিরের তুলনায় এটার গঠনশৈলী সম্পূর্ণভাবে ডিফারেন্ট। এইরকম স্ট্রাকচারের মন্দির আমি এখন পর্যন্ত আমার জানা মতো আমি দেখি নাই। আরও যদি কোনো দেউল বা এরকম টাইপের থাকতে পারে, বাট আমার জানা নাই। আর এই যে মন্দিরটা আছে এটার স্ট্রাকচার পুরো একটা ডোমের মতো উঠে গেছে। বলা হয় যে এখন 21 মিটারের মতো উপরে আছে, কিন্তু বলা হয়তো যে একটা সময় আরও উঁচু ছিল এবং উপরের দিকে একটা চূড়ার মতো ছিল। তো সেই চূড়া এখন ভেঙে গেছে। ড্রোন ভিউ দেখানো যাচ্ছে না, কিন্তু ড্রোন ভিউ দেখালে, এর আগে যতগুলো ড্রোন ভিউ দেখছি, উপরের দিকে একদমই সমান একটা ডোমের মতো হয়ে গেছে।